আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার নাম তোমার মুখে নিবা না, তাও আবার ভুল উচ্চারণ করছো। আর আমার জন্য কিছু করতে চাইলে আমার সামনে থেকে দূর হয়ে যাও, তাহলেই আমি সবচাইতে বেশি খুশি হব। বলেই উল্টো ঘুরে দ্রুত গতিতে গটগট করে স্কুল বিল্ডিং এর দিকে এগিয়ে গেল। তখন শাইলোহ ও জেনেট স্কুলে প্রবেশ করছিল। এখানে কয়েকজনকে চট পাকিয়ে থাকতে দেখে এগিয়ে আসলো। জেনেট জিজ্ঞেস করলো, এই এখানে কি ঘটেছে? লিও ম্ল্যান্ড স্বরে বলল, মাহিনের হ্যামমাস্টার মারা গেছে। শাইলোহ চোখ ছোট করে বলল, হ্যামস্টার মানে যেটাকে স্কুলে দেওয়ার জন্য আজ আনার কথা ছিল? নাইল সাই জানিয়ে মাথা নাড়ল। জেনেট উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কিন্তু কিভাবে? লিও লাল চুলো মেয়েটিকে দেখিয়ে বলল, এই মেয়েটার সুবাদে তোমরা এখনো ওর সাইকেলের নিচে চুনোপুটির লাশ দেখতে পারো। এটা বলা মাত্রই ওরা সাইকেলের দিকে চাইল এবং সঙ্গে সঙ্গে আবার দৃষ্টি ফিরিয়ে নিয়ে শাইলোহ মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, তুমি তোমার জন্য এসব কাণ্ড ঘটেছে। কি নাম তোমার? মেয়েটা মিনমিন করে বলল, ক্যারল। তুমি কি এখানে নতুন? জিজ্ঞেস করলো শাইলোহ। হ্যাঁ, আমি জুনিয়র ট্রেড এবং এটাই আমার স্কুলের প্রথম দিন। জেনেট বলল, ওয়াও, এর চাইতে খারাপভাবে আর কোনো কিছু শুরু কিভাবে হতে পারে? ক্যারল অসহায় ভঙ্গিতে আকুতি ভরা গলায় বলল, প্লিজ দেখো, আমি জানি আমার দোষ আছে, কিন্তু আমার তো মাহিনের সাথে কোনো শত্রুতা নেই। এমনকি এটা আমার স্কুলের প্রথম দিন, কাউকে চিনিও না। দয়া করে তোমরা তোমার বান্ধবীকে বোঝাও, ও যেন আমাকে মাফ করে দেয়। স্কুলে প্রবেশ করে চত্বর ধরে হাঁটতে হাঁটতে রায়েদ এগিয়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে দেখলো লম্বা রাস্তার একপাশে একটি সাইকেল পড়ে আছে। সেই সাইকেলকে ঘিরে 5 জন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। রায়েদ যখন হাঁটতে হাঁটতে আরেকটু কাছাকাছি আসলো তখন শুনতে পেল লিও বলছে, আমরা জানি না, তবে নিশ্চয়ই কোথাও গিয়ে কাঁদছে ও। শাইলোহ বলল, আমাদের ওকে খোঁজা দরকার। ক্যারেল বলল, আমি কি তোমাদের কোনো সাহায্য করতে পারি? জেনেট চিকন কণ্ঠে বলল, না বোন, মাহিনের চ্যানপুটিকে খুন করেছে, এটা কম কিছু নয়। তুমি এখন ওর থেকে দূরে থাকো, এটা তোমার জীবনের জন্য ভালো। নাইল বলল, উফ, মাহিন ওর চিয়ানপটেকে খুব ভালোবাসতো। ক্যারলের জন্য সে মারা গিয়েছে, সেজন্য চরম রাগ তো হবেই। এখন কোথায় গিয়ে বসে আছে কে জানে। শাইলোহ বলল, ও যেরকম মেয়ে, ও আমাদের সামনে কাঁদবে না। কোথাও বসে কাঁদছে বোধহয়, চলো ওকে খুঁজি। লিও বলল, 1 মিনিট চুনপুটাকে উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ চলো, আমরা ওকে তুলে এনে চত্বরেই কোথাও কবর দেই। বলল নাইল। বাকিরা ওর কথায় সাই জানালো। ক্যারেল তাড়াহুড়ো করে নিজের সাইকেলটা তুলে ওদের পিছু পিছু ছুটে গেল। ওরা চলে যেতেই রায়েদ আবিষ্কার করলো যে ও ঠায় দাঁড়িয়ে আছে এবং ওদের কথা শুনছিল এতক্ষণ। যদিও এটা ওর স্বভাব বিরুদ্ধ, কোথায় কি হচ্ছে, কে কে কথা বলছে সেদিকে কখনোই দৃষ্টিপাত করে না ও। আবার হাঁটা ধরলো। এখনো ক্লাস আরম্ভ হতে দেরি আছে। কাজেই রায়েদ হাঁটতে হাঁটতে স্কুল বিল্ডিংকে পাশ কাটিয়ে লাইব্রেরির দিকে চলল। মাহিনের হ্যামস্টার মারা যাওয়ার ব্যাপারটা ওর মনে সাময়িক আলোড়ন সৃষ্টি করলেও সেসব নিয়ে আর ভাবতে চাইল না। তবে লাইব্রেরি বিল্ডিংয়ের কাছাকাছি এসে থমকে দাঁড়ালো। কড়া রোদের ঠেলায় উপরে চোখ মেলে তাকানো দায়। স্যাকামোর গাছটার বিস্তর ডালপালার ছায়ায় দাঁড়িয়ে কোনো ক্রমে চোখ পিটপিট করে চাইল ওপরের দিকে। দেখল 4 তলা উঁচু বিল্ডিংয়ের ছাদে কংক্রিটের চওড়া প্রশস্ত রেলিংয়ের ওপর কেউ পা ঝুলিয়ে বসে আছে। সেই ক্ষুদ্র মানুষটি সহ গোটা বিল্ডিংটিকেই সূর্যের আলোর বিপরীত দিক থেকে আগাগোড়া কালো লাগছে। রায়েদ প্রথমে শুধু একটা অবয়ব দেখতে পেল, তাতেই ব্যাপারটা বুঝতে পেরেই মাথা চাপড়ালো। তারপর দ্রুত গতিতে বিল্ডিংয়ে প্রবেশ করে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে লাগলো, অথবা দৌড়ে যাচ্ছেও বলা যায়। বুক ধরফর ধরফর করছে। একরত্তি অজানা আশঙ্কার অবকাশ হলো মনে। চিন্তা এবং অস্থিরতা কপালে গভীর রেখার সঞ্চার করেছে। ভাবছে,
এই মাহিন মেয়েটা পাগল আছে, কিন্তু তাই বলে এতটা? যতই পাগলামি করুক, দেখে যতটা শক্ত মনে হয়েছিল শুধু হ্যামস্টার মারা যাওয়াতেই এই অবস্থা। তাই বলে প্রেমিকের সঙ্গে ছাড়াছাড়ি হলেও বেশিরভাগ মানুষ সুইসাইড করতে চায় না। আর ওকে দেখো। ভাবতে ভাবতেই একদম উপরের তলায় এসে পৌঁছলো। ছাদের দরজা হা করে খোলা। রায়েত ভেতরে প্রবেশ করলো। একদম কড়া রোদে উত্তপ্ত ছাদের মধ্যে মাহিন কিভাবে বসে আছে সেটাই ও ঠাউর করতে পারল না। রোদের তোরে চোখ পিটপিট করে দেখলো বাম দিকে ওর দিক থেকে উল্টে ঘুরে বাইরে পা ঝুলিয়ে রেলিংয়ের উপর বসে আছে মাহিন। রায়েত দরজার সামনে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থেকে ভাবলো, উফ, ওকে এখন কি বলে কি করব? মেয়েটাকে দেখে মনে হয় যেন কেউ ভেঙে পড়লেও সামলাতে পারবে, সেখানে ওর নিজেরই করুণ দশা। ওকে দেখে যা মনে হয় আসলেও ও তেমন কি না, এ ব্যাপারে ঘোর সন্দেহ আছে এখন। তবে আমি এখন ওকে কি বলবো? কাউকে কমফোর্ট করা তো দূরের কথা, কারোর সাথে ভালোভাবে কথাও বলি না আমি। কত বছর আগে কবে কাকে সান্ত্বনা দিয়েছিলাম তা তো মনেও নেই। সান্ত্বনা কিভাবে দিব সেটাও ভাবতে হচ্ছে। এমনই মানুষ আমি। আর আমি এখানে এসে হাজির হয়েছি। মাহিন, তোমার ভাগ্য এতটাই খারাপ? ভেবেই দীর্ঘশ্বাস ফেলল ও। তারপর সন্তর্পণে এগিয়ে গেল। ধীরে ধীরে এগিয়ে মাহিন থেকে 2 হাত দূরে রেলিংয়ের ওপর উঠে বসল। তাড়াহুড়ো করে সেখানে গিয়ে পৌঁছয়নি, ফলে মাহিন চমকে উঠতে পারে বলে। তারপর নিচে পড়তে আর কতক্ষণ দেরি। মাহিন একবার আর চোখে এদিকে চাইল। চোখে মুখে চমক খেলে গেল। আবার দৃষ্টি ফিরিয়ে নিল। ওর চোখ মুখ কিছুটা ফুলে আছে এবং নাকে লালচে আভা, তবে ও কাঁদছে না। হঠাৎ রায়েতকে এখানে দেখে আবারও সেই অস্বস্তি বোধটা ধরে বসলো। রায়েতকে দেখলেই হৃৎপিণ্ডের স্বাভাবিকভাবে চলতে যেন মহা সমস্যা হয়। ঘন ঘন শ্বাস নিতে লাগলো মাহিন। রায়েত কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর বলল, তোমার হ্যামস্টার মারা গিয়েছে জানি, কিন্তু তুমি এই 4 তলা বিল্ডিংয়ের ছাদে রেলিংয়ের উপর কি করছো? সুইসাইড করার এত শখ? শান্ত কণ্ঠেই কথাটা বলতে চাইলেও শোনালো তা টিটকিরির মতো। মাহিন ভ্রুকুচকে চাইল ওর দিকে, বলল, মনে আছে সেই যে আমি বলেছিলাম তোমার বোধহয় ওভার থিঙ্কিং করার বদ অভ্যাস আছে? সেটা আসলেই আছে। তোমাকে কে বলেছে আমি এখানে সুইসাইড করতে এসেছি? রায়েত তিক্ততার সঙ্গে বলল, সারা দুনিয়ায় এত জায়গার অভাব পড়েছিল যে তোমাকে এই রেলিংয়ের উপর উঠে বসতে হলো? এখান থেকে তো তুমি পড়েও যেতে পারো। এখন আমরা দুজনেই পড়ে যেতে পারি। মুখ বাঁকা করে উত্তর দিল মাহিন। আর অন্তত তোমার এতটুকু আক্কেল জ্ঞান থাকা উচিত যে এই কড়া রোদের নিচে বসে থাকলে সানবার্ন হবে। এর মধ্যে কিভাবে বসে থাকতে পারো তুমি? আমার কিছুই হবে না, আমি সানস্ক্রিন লাগিয়ে আছি, কিন্তু সানবার্ন তোমার হবে। রায়েত এটা শোনা মাত্রই ভাবল, আসলেই তো আমি সানস্ক্রিন লাগিয়ে নেই, সানবার্ন হলে আমারই হবে। মাহিন অন্যদিকে বিষণ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছে। রায়েত কিছুক্ষণ নিশ্চুপ থাকলো। নিজেকে সামলাতে চেষ্টা করছে যেন মুখ থেকে অন্তত কয়েকটা সান্ত্বনার বাক্য বের হয়। হৃদয়টা কেমন সব সময় দ্রিম দ্রিম শব্দ করেই চলেছে। ওর না, সব সময় নয়, যখন এই মেয়েটা আশেপাশে থাকে শুধু তখন গোছানো কথাগুলোও অগোছালো হয়ে যায়। এমনটা তো কখনো হতো না। এত অগোছালো তো রায়েত ছিল না। লম্বা নিঃশ্বাস বুক ভরে নিয়ে শান্ত কণ্ঠে বলল, ওই মেয়েটা ক্যারল, মানে যার সাইকেলের নিচে চাপা পড়েছে তোমার হ্যামস্টার, সে এই স্কুলে নতুন, এমনকি আজই তার প্রথম দিন। মাহিন অবাক দৃষ্টিতে চাইল ওর দিকে। রায়েত বলে গেল, এবং না ও তোমাকে চিনতো না, তোমার সাথে কোনো শত্রুতা ছিল। হয়তো ওর দোষ ছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে কিছুই করেনি। মাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, দয়া করে ওই মেয়েটার গুণগান গেও না। ঠিক আছে, কিন্তু এটা তো মানছো যে তোমার ছোট চ্যানপটি। মাহিন মুখ গোমরা করে থাকা সত্ত্বেও হঠাৎ হেসে ফেলল। তারপর হাসি হাসি মুখেই বলল, তুমি নামটা না উচ্চারণ করলেই ভালো। রায়েত স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাবল, অন্তত ওর মুখে হাসি তো ফুটল। হঠাৎ শুধু ওকে হাসতে দেখেই ভালো লাগার এক চিলতে পরশ ছুঁয়ে গেল ওকে। বুকের ওপর থেকে এক অস্থিরতার ভার নেমে গেল এক নিমেষেই। মুখে জিজ্ঞেস করল, আচ্ছা, এটার মানে কি? মাহিন বলল, কোনটার?
এই যে তোমার হ্যামস্টারের নামটার। মাহিনের ভ্রু দুটো সূচালো গেল। দ্বিধান্বিত স্বরে বলল, চুনোপুটি মানে মানে ওই যে ছোটখাটো জিনিসপত্র। রায়েত ভ্রু কুচকে তাকিয়ে রইল, তারপর বলল। বুঝেছি। তারপর মনে মনে ভাবল ও সম্ভবত নিজেই জানে না এই অদ্ভুত নামটার মানে কি। মাহিন এতক্ষণে নিচে থেকে বলল, আর তুমি এখানে কি করছো? আমাকে খুঁজে পেলে কি করে? তোমাকে হারিকেন দিয়ে খুঁজে বের করার তো মতলব ছিল না আমার। তবে তোমার কপাল খারাপ যে লাইব্রেরিতে প্রবেশ করার সময় তোমাকে আমারই চোখে পড়েছে। মাহিনের কেন জানি কথাটা শুনতে ভালো লাগলো। মিষ্টি মিষ্টি অনুভূতিরা মনের আঙিনায় এসে জড়ো হলো। ও সুইসাইড করবে ভেবে ছুটে এসেছে। ও হাসি হাসি মুখে বলল, আর তুমি ভেবেছো আমি সুইসাইড করতে এসেছি এবং তাই ছুটে এসছো? রায়েত কিছু বলল না, হাত ঘড়ির দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, ক্লাস তো শুরু হওয়ার সময় হয়ে গিয়েছে, চলো যাই। আর তোমার বন্ধুরা নিশ্চয়ই তোমাকে খুঁজতে খুঁজতে কাহিল হয়ে গিয়েছে। মাহিন রেলিং থেকে নামতে নামতে বলল, তাই ওরা আমাকে খুঁজছে? বলে একটু বিরতি দিয়ে আবার বলল, আর আসলে এখানে বেশিক্ষণ বসা তোমার জন্য ভালো হবে না। সানবার্ন হলে তো আবার আমার দোষ দিবা। রায়েদের বুক ফেরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। শিক্ষার্থীরা যার যার পথে এগিয়ে চলেছে। বেলা 10টা বাজে। করিডোর ও ক্যাফেটেরিয়া হইচই ও চিৎকার চেঁচামেচিতে গম গম করছে। র্যাপিড লাফিয়ে লাফিয়ে হেঁটে চলেছে ক্যাফেটেরিয়ার দিকে। আজ ওর সঙ্গে ওর সব সময়ের সঙ্গে লেক্সি নেই, কাজেই ও একা একাই ঘুরে বেড়াচ্ছে। চুইংগাম চেবাতে চেবাতে হেলে তুলে হাঁটছিল। ক্যাফেটেরিয়ার কাছাকাছি আসতেই দেখল লিমচু ভেতরে প্রবেশ করছে। র্যাপিড থমকে দাঁড়ালো, তারপর ভাবল, আরে দুর্ঘটনাজনিত মেয়ে, তাহলে এখনই একটা দুর্ঘটনা ঘটবে বলে আশঙ্কা করা যাচ্ছে। দেখি কি অবস্থা ওর। ভেবেই সেদিকে এগিয়ে গেল। লিমের কাছে পৌঁছে ওর সাথে সাথে হাঁটতে লাগলো। লিম র্যাবিটকে দেখা মাত্রই বিরক্তিতে দীর্ঘশ্বাস ফেলল। র্যাবিট বলল, কি খবর লিম? আজকে কোনো দুর্ঘটনা ঘটেছে? লিম কিছুক্ষণ চুপ থাকলো, তারপর নিরুত্তাপ কণ্ঠে বলল, হ্যাঁ ঘটেছে, মাহিনের হ্যামস্টার মারা গেছে। র্যাবিট বেদনার্ত কণ্ঠে বলল, আহা, এটা কি শুনেছি, তবে আমি তোমার কথা জিজ্ঞেস করছি। লিম ছাঁচের সঙ্গে বলল, তোমার কি মনে হয় আমার সাথে শুধু দুর্ঘটনা ঘটে? আমি তো তাই দেখে এসেছি। ও হ্যাঁ, আসলেই ঘটে, এবং সেগুলোর কারণ তুমি। তোমার জন্য আমি সবসময় ঝামেলায় পড়ি। র্যাবিট ইতস্তত করে বলল, ওহ না, মানে ওই তো সেই দিনই শুধু আমার জন্য আঘাত পেয়েছিলা। বাই দ্য ওয়ে, তোমার পায়ের ক্ষতটা ঠিক হয়েছে? কিভাবে ঠিক হবে? তুমি টাকা দিয়েছিলে চিকিৎসা করার জন্য। বলেই লিমচু কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালো। ক্যাফেটেরিয়ার একটি টেবিলের ওপর দাঁড়িয়ে একদল ছাত্রছাত্রী মিউজিক্যাল করছে। চিৎকার করে গান গাইতে ব্যস্ত তারা। এখানে উপস্থিত অনেকেই তাদের সঙ্গে তাল মিলিয়ে গাইছে বা তালি দিচ্ছে। র্যাবিট ওর পাশে দাঁড়িয়ে বলল, আমার দেওয়ার কথা ছিল নাকি? কিন্তু আমার যতদূর মনে পড়ে তখনই মাহিন তোমার চিকিৎসা করেছিল। লিমচু বিরক্ত কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, আমার ক্ষত একদম ঠিক হয়ে গিয়েছে, এবং দয়া করে আমার জান ছাড়ো এখন। তখনই নাইল কলিমোর সেখানে এসে দাঁড়ালো। তারপর ওদের দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, কি সমস্যা? তোমরা কি ঝগড়া করছো? র্যাপিড ভাবলে সেন মুখে বলল, আহা না, আমি কারোর সাথে ঝগড়া করি না। লিম বিরক্তি মাখা কণ্ঠে বলল, ওহ, আমাকে জ্বালিয়ে মারলো। দয়া করে এখন আমার পিছু পিছু এসো না। বলে অন্যদিকে চলে গেল। নাইল দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি আর শুধরালে না। বলে নাইল ক্যাফেটেরিয়ার দিকে দৃষ্টি ফেরালো। র্যাবিট বলল, ও হ্যাঁ, একটা কথা তো জিজ্ঞেস করাই হলো না, এই মাহিন মনিটর কবে থেকে হলো? নাইলের ভ্রু কুঞ্চিত হলো। জিজ্ঞেস করলো, মানে কি বলছো? ও মনিটর হতে যাবে কেন? মনিটর না হলে গতকাল আমার বাসায় অভিযোগপত্র নিয়ে এসেছিল কেন? নাইল অবাক হয়ে বলল, কি 1 মিনিটও তোমার বাসায় গিয়েছিল? কই, একবারও তো বলেনি কার বাসায় গিয়েছিল। তাহলে তোমাকে চিনল না কেন? আমি তো বাসায় ছিলাম না,
এবং সম্ভবত মাহিন এখনো জানে না আমার নাম রাবিট। র্যাবিট বলেই আমাকে চেনে। নাইল সাই জানিয়ে মাথা নাড়ল, তারপর জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি কি এই কাজটা কি করেছো যে ভাইস প্রিন্সিপাল অভিযোগপত্র পাঠাতে বাধ্য হয়েছেন? র্যাবিট অন্যদিকে চেয়ে ইতস্তত করে বলল, না মানে আসলে তেমন কিছুই না। আমাদের চলার পথে কত শত ঝুটঝামেলা আসে, সেগুলোর সাথে মানিয়ে নিয়ে চলতে গিয়ে আমরাও ঝামেলায় জড়িয়ে যাই, বোঝই তো। শেষের কথাগুলো বিজ্ঞের মতো বলল ও। নাইল ঠোঁট উল্টে ভ্রু উঁচু করে বলল, ও ওরে হ্যাঁ, বুঝি তো চলার পথে ঝামেলা আসে নাকি তুমি বাঁধাও, সবই বুঝি। র্যাবিট বিচলিতভাবে হাসল। নাইল একটা স্যান্ডউইচ নিয়ে কাউন্টারের কাছ থেকে সরে আসলো। সাথে সাথে র্যাবিটও চলল। র্যাবিট বলল, আচ্ছা, মাহিনের হ্যামস্টারকে আসলে খুন করলোটা কে? সবাই বলছে একটা নতুন মেয়ে, আজ প্রথম স্কুলে এসে এই কাণ্ড ঘটিয়েছে। নাইল একটা গোল টেবিলের সামনে থেমে গেল। টেবিলে জেনেট ও লিও বসে আছে, তার সামনের টেবিলে ক্যারল বসে আছে। সেদিকে ইঙ্গিত করে বলল, ওই যে লাল চুলের মেয়েটা, ওই মেয়েটা। র্যাবিট ওর ইঙ্গিত অনুসরণ করে সেদিকে দৃষ্টি ফেরালো, তারপর অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, ও এই মেয়েটা সেই দুর্ভাগা। আহা, শি ইজ হেলা বিউটিফুল। খুব অন্যায় হয়েছে ওর সাথে। নাইল কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, থাপ্পড় না খেতে চাইলে বাজে কথা বলো না। তখনই মাহিন ও শাইলোহ ক্যাফেটেরিয়ায় প্রবেশ করলো। নাইল লিওর পাশে নিচের চেয়ারে বসলো। মাহিন ও শাইলোহ এসে সামনে দাঁড়ালো। র্যাবিট জিজ্ঞেস করলো, বাই দ্য ওয়ে, ওর নামটা কি? জেনেট জিজ্ঞেস করলো। কার? র্যাবিট বলল, আরে এই মেয়েটার হ্যামস্টার খুনি। একথা শোনা মাত্রই মাহিন নিচের চেয়ারে বসতে বসতে বিরক্তিতে দীর্ঘশ্বাস ফেলল। লিও বলল, ক্যারল, পুরো নাম চাই না। র্যাবিট ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলে বলল, আরে ক্যারট। শাইলোহ ঠোঁট বাঁকা করে বলল, বয়রা না কালা, ও বলেছে ক্যারল, আর তুমি শোনো কিনা ক্যারট। আসলেই মনে হয় র্যাবিট হয়ে গেছো, সব জায়গায় ক্যারট দেখতে পাও। র্যাবিট গম্ভীর কণ্ঠে বলল, আমি বয়রাও না, কালাও না। আমি ইচ্ছে করেই ওর নাম দিয়েছি ক্যারট। আমার নাম রাবিট। যদি র্যাবিট বানাতে পারো তাহলে ক্যারল কেন ক্যারট হতে পারবে না? আর এমনিতেও আমাদের টার্টলও আছে। নাইল বলল, আরে আসলেই তো ক্যারল নামের সাথে ক্যারট নামটা যায়। এবং দেখো, ক্যারলের চুলের রঙও গাজরের মতো গাঢ় কমলা। শাইলোহ বলল, এনিওয়েজ, এই একটা জিনিসে অমত করলাম না, যাও। মাহিম হঠাৎ বিস্ময়াবিষ্ট কণ্ঠে বলল। র্যাবিট সাই জানিয়ে মাথা নাড়ল এবং বলল, হ্যাঁ হ্যাঁ, ওটাই আমিও বলতে চাচ্ছিলাম। হয়তো জানো না, কিন্তু গতকাল তুমি আমারই বাসায় গিয়ে হাজির হয়েছিলে এবং দুঃখজনকভাবে আমার কতগুলো স্ট্যাপড গ্রেপ লিভসে ভাগ বসিয়েছো। শাইলোহ টিটকারি মেরে বলল, ইস, তোমাকে হাড়কিপটা বললেও হাড়কিপটেরা লজ্জা পেয়ে যাবে। র্যাবিটের মুখটা লজ্জায় লাল হয়ে গেল, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, ধ্যাৎ, আমি মজা করছিলাম। মাহিন সেসব তোয়াক্কা না করে বলল, তো তুমি টার্কিশ? এভেদ, গর্বের সঙ্গে বলল র্যাবিট। লিও ভ্রুকুচকে বলল, কি বললো ও এখনই? মাহিন বলল, এভিট মানে হ্যাঁ, তাই না র্যাবিট? র্যাবিট হেসে মাথা ঝাঁকালো, তারপর পাশের টেবিল থেকে একটা চেয়ার টেনে নিয়ে শাইলোর পাশে বসে পড়ল। শাইলোহ লাফ দিয়ে উঠে বসল। এই, তুমি আমাদের সাথে বসছো কেন? র্যাবিট ভাবলেশহীন মুখে বলল, এতক্ষণ দাঁড়িয়ে কথা বললাম, কি হয়েছে তোমার? পক্স হয়েছে না হাম হয়েছে? মাহিন বলল, থাক না, বসুক, সমস্যা কি? লিও বলল, হ্যাঁ বসুক।
শাইলহু কিছুক্ষণ দোনোমনো করছিল, তবে কিছুক্ষণ পর আর কিছু বলল না। পশ্চিম দিগন্তে সূর্য ডুবুডুবু করছে। আকাশের ক্যানভাসে তুলি দিয়ে আঁকা লাল, কমলা, গোলাপি ও হালকা বেগুনি রঙের গাঢ় আঁচড়। গুচ্ছ গুচ্ছ মেঘগুলো সূর্যের মরা আলোয় সোনার তরলের মাখানোর বলে মনে হচ্ছে। তবে প্রকৃতির এই স্বর্গীয় দৃশ্য মাহিনকে অতটা টানছে না। মুগ্ধ হয়ে দেখছে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে এক তীব্র কষ্ট জমা হয়ে আছে। এই কষ্ট সবকিছুকে বিষাদ করে দিয়েছে। নিজের কামরায় জানালার উইন্ডো শিলে বসে আছে, আকাশের দিকে চেয়ে নিজের ভাবনায় ডুবে আছে। ভাবছে, কেন কেন আমার সাথে এমন আচরণ হয়? আমি সব সময় সকলের ভালো চাই, অচেনা মানুষকেও চিন্তা ভাবনা না করেও সাহায্য করতে চলে যাই। আমার সবচেয়ে বেশি আনন্দ হয় তখন যখন আমি মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি, অথচ যেসব জিনিস আমার মুখে হাসি ফুটিয়ে তোলে সেগুলোই আমার থেকে দূরে চলে যায়। হয়তো চুনোপুটি আসলেই একটা চুনোপুটি প্রাণী ছিল বটে, কিন্তু আমার কাছে আরও অনেক বেশি কিছু ছিল। 5 বছর ধরে আমার সাথে আছে। 5 বছর পূর্বে বাবার ক্যালিফোর্নিয়া চলে আসার পূর্বে শেষবার আমাকে দেয়া উপহার এই চুনোপুটি ছিল। আমার বয়স তখন 11 ছিল। এই এতদিন কত স্কুল পাল্টে গেছিলাম, তখন বান্ধবীকে হারিয়েছি, কিন্তু চুনোপুটি সব সময় আমার সাথেই ছিল। তখনই টেইলর সুইফটের সেফ অ্যান্ড সাউন্ড গানটা বাজতে শুরু করলো। মাহিন চমকে উঠে বিছানায় পড়ে থাকা নিজের সেলফোনের দিকে দৃষ্টি ফেরালো। যেতে ইচ্ছে করছে না, তবুও উঠে গিয়ে সেলফোনটা হাতে নিল। ডিস্টার্বার কল দিচ্ছে দেখে দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু কল রিসিভ করলো না। ফোনটা হাতে নিয়েই এসে উইন্ডো শিলে বসলো। বাজতে বাজতে ফোনটা কেটে যাওয়ার পর আবার বাজতে লাগলো। এবার মাহিন ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে উচ্ছ্বাস ভরা কণ্ঠ শোনা গেল। হ্যালো মাহিন, কি খবর? মাহিন বিষণ্ণ কণ্ঠে বলল, ভালো না। কেন, কি হয়েছে? তেমন কিছু না। বাই দ্য ওয়ে, তুমি এই সময় আমাকে ফোন দিচ্ছ কেন? এখন তো ওখানে মাত্র ভোরবেলা। হ্যাঁ জানি, সূর্যোদয় দেখতে দেখতে তোমার সাথে কথাও বলেছি, কিন্তু বলো না কি হয়েছে। মাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, চুনোপুটি মারা গেছে। ওপাশ থেকে অবাক স্বরে বলল, কি? চুনোপুটি মানে তোমার হ্যামস্টার? ইয়া আল্লাহ, কিভাবে? অনেক লম্বা কাহিনী। আচ্ছা ঠিক আছে, বুঝছি, বলা লাগবে না। এই জন্য তোমার মন মেজাজ খারাপ? মাহিন কিছু বলল না। ওপাশ থেকে আবার বলল, মাহিন, এখন এসব মন খারাপ করো না তো। এমনি চুপটি তোমার কাছে 5 বছর ধরে ছিল। এই হ্যান্ডসামরা আর কতদিন বা বাঁচবে? এমনিতেও তোমার কাছে সারা জীবন থাকতো না। আর প্রতিটা জিনিস যেগুলো তোমার কাছ থেকে হারিয়ে যায়, তার বদলে আরো ভালো কিছু তোমার কাছে কোনো না কোনো মাধ্যমে চলে আসে। আর এই প্রতি জিনিসের 2 রকম কোয়েন্সিডেন্স দাঁড়ায়, ও ভালো খারাপ, এবং তোমাকে ভালোটাই নিতে হবে। মাহিন ম্ল্যান কণ্ঠে বলল, আমার মনে হচ্ছে তুমি আমার লাইফ লেসনগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আমাকেই দিচ্ছ। এখন এসব দার্শনিকের মতো কথা বলে আমার মাথা খারাপ করো না। একটু থেমে আবার বলল, আচ্ছা তুমি কেমন আছো? আরে আমি ভালো ছিলাম, কিন্তু এখন তুমি জিজ্ঞেস করলা দেখে আরো ভালো হয়ে গেছি। আচ্ছা, তোমার মনে হয় একটু একা একা থাকতে ইচ্ছে করছে। আমি আর বেশি ডিস্টার্ব করলাম না। মাহিন সাই জানিয়ে কল কেটে দিল। তারপর ভাবল, বাহ, ডিস্টার্বারেরও আবার এই বোধ আছে যে আমাকে ডিস্টার্ব করছে। অবশ্য সবসময় যদি এই বোধ কাজ করতো তাহলে ওর নাম ডিস্টার্বারই দিয়ে সেভ করে রাখতাম। তার প্রায় আধা ঘন্টা পর মিস্টার মোরশেদ বাড়ি ফিরলেন। সারাদিন কাজের পর বেশ ক্লান্ত ছিলেন। তিনি যখন ফ্রেশ হতে ভেতরে গেলেন তখন নাইম মাহিনকে ডাকতে আসলো। দরজা খুলে ভেতরে উকি দিয়ে বলল, হিন বাবা আসছে, নিচে আয়, আর তাড়াতাড়ি বল আমার চুনোপুটিকে কোথায় গুম করেছিস। মাহিন ভাবলেশহীনভাবে বলল, এক প্রশ্ন বারবার করবি না। বলিস না আমি প্রথমে বাবাকে বলবো। চল নিচে। ওরা দুজন একসাথে সিঁড়ি বেয়ে নিচে নামলো। মিসেস নাসরিন রাতের খাবার টেবিলের উপর সাজিয়ে রাখছেন। মাহিনকে আসতে দেখে বললেন, এই যে এই মেয়েটা এই সময়
কামরা থেকে বের হচ্ছে, কোনো কিছুতে আমাকে একটু সাহায্য করে না। তখন থেকে সবকিছু একাই করতে হচ্ছে আমাকে। মাহিন পানসে কণ্ঠে বলল। প্রতিদিনই তো করি। মিসেস নাসরিন বলল। আর আজকের কি? তখনই মিস্টার মোর্শেদ ডাইনিং রুমে প্রবেশ করলেন। প্রথমেই মাহিনের উদ্দেশ্যে বললেন, কি ব্যাপার মা, তোর মুখটা এমন বিষণ্ণতায় ভরে আছে যে? মিসেস নাসরিন বললেন, হ্যাঁ, ওকে জিজ্ঞেস করো কি হয়েছে। স্কুল থেকে আসার পর থেকে ঘুম মেরে বসে আছে। মিস্টার মোর্শেদ নিজের চেয়ারটা টেনে নিয়ে বসে বললেন, তাই কি হয়েছে রে তোর? নাইম বলল, হ্যাঁ বল না, আমার হ্যামস্টারকে হারাই ফেলছিস নাকি? বলেই মুখে এক লোকমা ভাত পুরল। মাহিন বলল, এই চুনোপুটি আমার হ্যামস্টার ছিল, তোর না। মিসেস নাসরিন বললেন, ছিল মানে? কি হয়েছে চুনোপুটির? মাহিন ক্লেশপূর্ণ কণ্ঠে বলল, ও সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। নাইম ও মিস্টার মোর্শেদ খাওয়া থামিয়ে দিলেন। নাইম, মিসেস নাসরিন ও মিস্টার মোর্শেদের মুখে বিস্ময় ছড়িয়ে গেল। নাইম উৎকণ্ঠিত গলায় বলল, তুই আমার চুনো পুটিকে সাইকেলে চাপা দিয়ে খুন করলি? মাহিন বলল, আমি কখন বললাম আমার সাইকেলে চাপা পড়েছে? ওটা আরেকটা শিক্ষার্থীর সাইকেল ছিল। মিসেস নাসরিন বলল, আহারে, এই জন্যই আমি মানা করেছিলাম চুনোপুটিকে নিয়ে স্কুলে যাইস না, কিন্তু কে শুনে কার কথা? মিস্টার মোর্শেদ নরম কণ্ঠে বললেন, কিচ্ছু হবে না, ওটা তো আমি তোকে এনে দিয়েছিলাম, আমি না হয় আরেকটা হ্যামস্টার এনে দেব। মাহিন বলল, না থাক, অন্য হ্যামস্টার তো আর চুনোপুটি হবে না। চুনোপুটি আমার সব কথা বুঝতো এবং আমার সাথে কথাও বলতো। নাইম বলল, তুই এত বেখেয়াল কেন? কি এমন করছিলি যে চুনো পুটি কারো সাইকেলের নিচে পড়লো? মাহিন বলল, ও আমার বন্ধুর হাতে ছিল, তখন হঠাৎ করে লাফ দিয়ে ছুটে যায় এবং ওই সময় একটা মেয়ের সাইকেলের ভেতরে প্রবেশ করেছিল সাইকেল নিয়ে, তখন ওর সাইকেলের তলায় পড়ে। নাইম মুখ কুঁচকে বলল। মিসেস নাসরিন বললেন, কি আর করা, যা হওয়ার হয়ে গেছে, মন খারাপ করিস না। মিস্টার মোর্শেদ বললেন, যদি বলিস আমরা কোথাও থেকে ঘুরে আসি। হ্যাঁ, এখানে আসার পর থেকে সকলে মিলে একসাথে কোথাও যাওয়াও হয়নি। কত সুন্দর সুন্দর জায়গা আছে, চল কোথাও বেরিয়ে এলে মনটাও ভালো হয়ে যাবে। মিসেস নাসরিন বললেন, হ্যাঁ, এখানে আসার পর থেকে একবারও বের হওয়াই হয়নি। মাহিন চিন্তিত গলায় বলল, কিন্তু কোথায় যাওয়া যায়? নাইম ছট করে বলল, ইউসেমিতে ন্যাশনাল পার্ক। মাহিন নিমেষেই হাস্য উজ্জ্বল মুখে বলল, হ্যাঁ, জায়গাটা অসাধারণ, এই জায়গাটার ব্যাপারে তোর সাথে একমত। নাইমের মুখে সন্তুষ্টির হাসি ফুটে উঠল। বড় লোহার গেটটা হাট করে খুলে রাখা। বেশ কিছুক্ষণ পরপর এক একজন শিক্ষার্থী ভেতরে প্রবেশ করছে। এখন 7:45 বাজে। ক্লাস শুরু হয় 8:30টায়। সুতরাং স্কুলের গেটে শিক্ষার্থীদের ঢল নামতে দেরি আছে। পরিষ্কার নীল আকাশে পাতলা পেলব সাদা মসলিনের মতো মেঘের চাদর। মেঘের এই অদ্ভুত গড়ন কদাচিৎ দেখা মেলে। গেটের থেকে কয়েক গজ দূরে একটা সাইকেল বেশ কিছুক্ষণ ধরে ঠায় দাঁড়িয়ে আছে। রায়েদ মাদিহ মাঝ রাস্তায় সাইকেলে বসে গভীর চিন্তায় মগ্ন। চেহারায় গম্ভীরতার ছাপ, চোখে আনমোনা ভাব। সে ভাবছে, উফ, এর আগে কোনো সিদ্ধান্ত নিতে এত ভাবতে হয়নি যতটা এটা নিয়ে ভাবছি। এমনিতেই আজ এপ্রিলের 1 তারিখ, অর্থাৎ এপ্রিল ফুল ডে। স্কুলে আজ পাগলামি চরম পর্যায়ে উঠবে। এই এপ্রিল ফুল একদম ভিত্তিহীন একটা জিনিস, তার উপর আজই আবার ইভেন্টের প্রাইজ গিভিং সেরেমনিটা ফেলছে। কিন্তু আমি এখন কি করব? স্কুলের সামনে পর্যন্ত তো এসেই পড়েছি, এখন ভেতরে ঢুকবো কি ঢুকবো না? ভেতরে গেলেই আমি ফেঁসে যাব। খুব ভালো করে জানা আছে এই সেরেমনির ভিড়ভাট্টার মাঝে মাহিন আমাকে টানাটানি করে নিয়ে যাবেই। মেয়েটার মধ্যে অদ্ভুত কিছু একটা আছে, ওকে দেখলেই কি বলবো আর কী রকম আচরণ করব সব গুলিয়ে যায়। অন্যদের উপর খাটানো কৌশল ওর উপর খাটে না। তার উপর আরেকটা সমস্যা হলো, ওর সান্নিধ্যে থাকলে হৃদয় বুঝি অন্য কোনো গ্রহের আইনে চলে। ওকে একটু বুঝি না বাবা। উফ, প্রথম থেকেই ওর সাথে অন্যদের মতোই কঠোর আচরণ করা উচিত ছিল, কিন্তু সেটাও কেন হয়ে উঠল না
তা আমার বোঝার বাইরে। একবার একটু স্বাভাবিক আচরণ করেছি শুধু, আর ব্যাস। আমাকে আর এইভাবে ও দেখেই না যেভাবে অন্যরা দেখে। ততক্ষণ পর্যন্ত এটা ঠিক আছে যতক্ষণ পর্যন্ত ব্যাপারটা ওর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু এখন ও আমাকে সবার মাঝে সেরেমনিতে নিয়ে গেলে তখন তো আর তা সীমাবদ্ধ থাকবে না। ওখানে ওর বন্ধুবান্ধব থেকে শুরু করে পরিবার সবাই থাকবে। কিন্তু আমি কিছুতেই এসবের ভেতরে যাব না। এসবের মাঝে যাওয়াটা আমার মানায় না। কিন্তু সেটা ও কিভাবে বুঝবে? আমি জানি ও যাই করার যেভাবে চেষ্টা করছে সেটা এই পর্যায়ে এসে পারবে না। এতদিন আমি বুঝতে পেরেও ওর সাথে স্বাভাবিক আচরণ করেছি, কারণ এতে না কেউ কিছু জানছে, না সকলের কাছে আমার চিরচেনা খারাপ চিত্রে কোনো প্রভাব পড়ছে। মাহিন যে কোনো কারণেই হোক এসব কিছু সকলকে বলে বেড়ায় না। তাছাড়া সবচাইতে বড় কথা, আমি এমন কেন এমন আচরণ করি, কেন সকলের কাছ থেকে দূরে থাকি এবং কিছুদিন পরপর কোথা থেকে মারামারি করে আসি, কি এমন ঝামেলায় জড়িয়ে যাই, এই সব কিছুই সকলের প্রধান প্রশ্ন। কারোর সাথে এই জন্যই স্বাভাবিক আচরণটাও করি না, কারণ করলেই তারা এসব প্রশ্ন করা শুরু করবে। অথচ মাহিন এখনো পর্যন্ত একটা ব্যক্তিগত প্রশ্ন করেনি। মর্নিং। হঠাৎ কারো কণ্ঠে রায়েত চমকে উঠল, ডান দিকে ফিরে চাইল। মাহিন সাইকেল নিয়ে এসে ওর পাশে থেমেছে, বলল,